জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে ১৩ নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। নির্বাচনের দিনই গণভোট দাবি, ভোট পেছানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা, অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের, থমথমে এলাকা। এবং বিনা ভাড়ায় মেট্রো রেলে ভ্রমণ, মাসে ৫ লাখ টাকা ফাঁকি সংঘবদ্ধ চক্রের। 7টি কার্ড ব্লক, উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢোকায় ১০০ টাকা জরিমানায় বিপাকের সাধারণ যাত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। শেষ হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার কাজ। রায় কবে ১৩ নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। এদিন সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। অপরাধ প্রমাণের দাবি করে তারা বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন হাসিনা। ৩ আগস্ট থেকে ২৩ অক্টোবর প্রায় ৩ মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে জানাবেন ১৩ নভেম্বর। পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। আমি বলেছি, এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে। এবং সেখানে মার্টিন লুথার কিং এর ভাষায়, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি। চিফ প্রসিকিউটর বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ, অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। তবে একমত নন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়া করে না ট্রাইব্যুনাল। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। বিচারের শেষ দিনে এসেও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের কোনো সাজারই আবেদন করেনি প্রসিকিউশন।
অ্যাটর্নি জেনারেল বলছেন তাকে সাজা দেয়া হবে কি না সেই সিদ্ধান্ত তারা ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন। তাহলে কি খালাস পাচ্ছেন সে সময়ের পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, সেটি এখন দেখার বিষয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্বে না রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করল বিএনপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন তিনি। এবার নির্বাচন দৃষ্টান্তমূলক করতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির। বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মঈন খান বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিএনপির। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। এর আগে 9 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। সাংবাদিকদের কাজ করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ সাজাতে দ্রুত নির্বাচিত সরকার দরকার হলেও কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জনগণের মতামত নিয়ে সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। নির্বাচন নিয়ে প্রতিদিনই রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। সরকারের নিরপেক্ষতা, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দফায় দফায় চলছে বৈঠক। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বললেন, দেশ এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দরকার হলেও কিছু দল ভোট পেছানোর পায়তারা করছে। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন, কারণ এটা প্রয়োজন আছে, প্রয়োজন ছিল পরিবর্তনের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শোয়ের পর জনগণের মতামত নিলেই আইনি ভিত্তি তৈরি হবে জুলাই জাতীয় সনদের। জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষেও দলের অবস্থান জানান তিনি। টেকসই উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে, তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি। সেই জন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে তারুণ্যের রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি। মিরপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত 16 জনের পরিবারের কাছে অনুদানের অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের নিরাপত্তার কথা না ভেবে জনগণের টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে স্বৈরাচার সরকারের লোকেরা। এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায়, তো সেগুলো এই আবাসিক এলাকায় জনবসতি এলাকার মধ্যে কেন হবে? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বলেও জানান তিনি। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে আর 180 মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। আমি বলেছি শুধু এখন 47 সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সময় সংবাদে আরো থাকছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ। অভিযুক্ত 5 জনের মধ্যে গ্রেফতার 3, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বরুণী হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাসের সময় নিল টাস্কফোর্স। বিচারে দীর্ঘসূত্রিতায় জনগণের মনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মামলা বিবেচনা করে টাস্কফোর্স দ্রুত সময়ের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন বলেও প্রত্যাশা তার। 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠিত হয়েছে। টাস্কফোর্স এটাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিবে, রিপোর্ট সাবমিট করবে, কিন্তু সেক্ষেত্রে 6 মাস সময় ছাড়ার তো কোনো কারণ আমরা দেখি না। আমি মনে করি এই বিচারটা দীর্ঘসূত্রিতার কারণে দিন দিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আশা করব তারা গুরুত্বপূর্ণ মামলা মনে করে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মনে করে দ্রুত সময়ের ভিতরে এর তদন্ত রিপোর্ট সাবমিট করবেন, যেন মামলাটা বিচারের পর্যায়ে যেতে পারে। আরও যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে সকলের মধ্যে একটা হতাশার জন্ম হচ্ছে, ফ্রাস্ট্রেশনের জন্ম হচ্ছে, অনিশ্চয়তার জন্ম হচ্ছে, এবং পরিবারের মধ্যেও এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তরুণের। পরিবারের দাবি, ভোরে মারামারির মধ্যে পড়ে গেলে জাহিদের ওপর ককটেল পড়ে। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের গডফাদারদের গ্রেফতারে অভিযান চালানো হবে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 4 নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় একটি ককটেল এসে জাহিদের গায়ে পড়ে। আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে।
পরিবারের দাবি, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না জাহিদ। এলাকার দুই পক্ষের হামলার শিকার তিনি। আমার বাইরে দেখলে কোনো হিরোইন ছিনা কোনো কিছু না, জিগান সবার কাছে জিগান আমার ভাই কি কোনো নেশা করতো, তারা মার্ডার করে তাদেরকে ধরে না কেন? তারা 2 দিন পর আবার এলাকায় ঢুকে কেমনে মাদক বেচতেছে, কেমনে আবার মার্ডার কইরা যায়? এটা কেমন আইন, কেমন থানা? স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে প্রায় চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3টার পরের থেকে তারা অত্যাচার করে বেশি। কি করে? আইসা ওই যে কোপায়, হিট মারে, বম মারে। দূর বাইরে আইয়া সবারই একজন ঘরে ঘরে কুবাইতে আসছিল। কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো হলে তো কোপায় দেয়। বাসিন্দারা বলছেন সবচেয়ে বেশি মাদক কারবারি চলে ক্যাম্পের 7 নম্বর ও 4 নম্বর গলি। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গালকাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোঁট গোলাপি, ফারুক এবং ইমতিয়াজ সহ বেশ কয়েকজন জড়িত। সোদপুরিয়া গুরু ওই সাইডে থাকে, পারমনু, পিচ্চি রাজা, এরা সব মিলা এলাকা নিতে চায়। মূল হোতাদের ধরা না গেলে ক্যাম্পের পরিবেশ পুরোপুরি শান্ত করা সম্ভব নয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে, যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে, শিশুদের সঙ্গে গড়ে তোলেন সখ্য। সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয় হত্যার হুমকিও। সম্প্রতি কামরাঙ্গীর চরে এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকুলি নামের দম্পতিকে গ্রেফতারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় 19 অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের 4 বছর বয়সী শিশু খেলছিল। পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরই ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরেও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্রেক করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন আমি আসতেছি 2-3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে, ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। এসএমএস দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে 5000 টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকুলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন, পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সড়কে অটো রিকশা চলাচল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ফার্মগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরপর সিটি কর্পোরেশন বরাবর স্মারকলিপি দেন তারা। শিক্ষার্থীদের অবরোধের পরই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু রাতে নয়, দিনের আলোয় প্রকাশ্যে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ আতঙ্কে রয়েছেন। সম্প্রতি শিক্ষার্থী জিহাদ হত্যার ঘটনায় এই আতঙ্ক আরও বেড়েছে। যদিও এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপের দাবি করা হয় মানববন্ধনে। Altec Aluminium, গড়ে উঠছে আগামী শহর। খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 ত্রিপুরা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দুপুরে মাটিরাঙ্গায় পূজা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক কিশোরী। পরদিন মঙ্গলবার রাত 1টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। স্থানীয়রা অভিযুক্ত রনি, বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগীর বোন বাদী হয়ে 4 জনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে রিমন ত্রিপুরা নামে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি সুমনকে গ্রেফতারে চলছে অভিযান। কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতি মাসেই বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এ কারণে ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। যদিও এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি। সে কার্ডটা পাঞ্চ করে, সে ভিতরেই থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস চলতেছে। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছিল। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে 60 টাকার মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা হচ্ছে আপনার মাত্র টপ আপ করলাম করে হচ্ছে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এখন এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কি হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি না, আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় পার্বণ সোহরাই উৎসব হলো নওগাঁয়। নাচ গানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন তারা। মূল আনুষ্ঠানিকতা একদিনের হলেও রেশ থাকে সপ্তাহ জুড়ে।
রঙিন পোশাক পরে বাদ্যর তালে তালে দল বেঁধে নৃত্য আর মুখে নিজস্ব ভাষায় গান। কার্তিকের রোদ ঝলমল দিনে নওগাঁর পত্নীতলা বামনকুড়ি বিদ্যালয় মাঠ পরিণত হয় রঙিন মেলায়। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় পার্বণ সহরাই উৎসবে মাতোয়ারা হাজারো নারী পুরুষ। মাদলের তালে মাথায় কলসি নিয়ে ডুগি তবলার ছন্দে নান্দনিক নৃত্য, ছন্দময় পরিবেশনা যা বিমোহিত করে তোলে দর্শকদের। শহরাই নাচ করলাম, দল নাচ করলাম, দাসায় নাচ করলাম, সবাই মিলে করি, এটা আমার ঐতিহ্য। উৎসব ঘিরে গ্রামটিতে বসেছে বাহারি পণ্যের দোকান। এসব দোকানে চুড়ি, ফিতা, হাওয়াই মিঠাই, মিষ্টান্ন সহ নানা জিনিসের সমাহার। সব মিলে মেটে উৎসব সব পরি বই হয়। এটা আমরা এখানে প্রত্যেক বছরই আসি। টাকরা আছে, চুড়ি আছে, মালা, নুপুর। আয়োজকরা বলছেন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন। প্রত্যেক মানুষই এই শহরাই উৎসবে এসে অংশগ্রহণ করে। আমাদের সমস্ত কিছু আমরা এটাকে লালন করি, আমরা এটাকে পালন করি, আমরা এই সংস্কৃতিকে ধরে রাখতে চাই। শহরাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা একদিনের হলেও এর রেশ থাকে সপ্তাহ জুড়ে। পাশাপাশি এ সময়ে নিজেদের বাড়িতে নানা আয়োজনে মাতেন প্রায় 28 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দা। বরেন্দ্র জনপদের সাঁওতাল, উরাও, মুন্ডা, পান এমন অন্তত 25টি সম্প্রদায়ের প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে তারা খুঁজে পায় নিজস্ব সংস্কৃতি, সম্প্রীতি আর বেঁচে থাকার প্রেরণা। নওগাঁর পত্নীতলার মাঠ থেকে MR রকি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্রদেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা চুক্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে। এরপর নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এ নিয়ে আরও আলোচনা করা হবে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। নেসেটে একটি ভোট হয়েছে। আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এখন এই সিদ্ধান্তে সমর্থন করব না, বরং এটি শান্তি চুক্তির জন্য হুমকি স্বরূপ। তারা একটি গণতান্ত্রিক দেশ, তারা তাদের ভোট দেবে, মানুষ তাদের অবস্থান নেবে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে সমর্থন করি না। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আঞ্চলিক মিত্র কাতার, কুয়েত, সৌদি আরব ও জর্ডানও। নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি দখলদারদের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। কাতার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ বলে কড়া সমালোচনা করেছে। এমন পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে উল্লেখ করে নেসেটের ভোটের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাইসা জান্নাত, সময়। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। সৌম্য সরকার এবং সাইফ হাসান ওপেনিং জুটিতে বাংলাদেশ দলের যারা সাপোর্টার রয়েছেন তাদের যেভাবে আনন্দ দিয়েছেন, আজ দীর্ঘদিন পর ওপেনিং জুটিতে 100 রানের একটা পার্টনারশিপ, 100 রানের স্ট্যান্ড আসলে দেখতে পারলো দর্শকরা এখানে যারাই এসেছেন, খুব বেশি দর্শক নেই, গ্যালারি শূন্য পড়ে রয়েছে অনেকটা অংশই। তারপরও যারা এসেছেন তারা উপভোগ করছিলেন সাইফ হাসান এবং সৌম্য সরকার যেভাবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজ নির্ধারণী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেটা যেভাবে খেলছিলেন। টস জিতে ওপেনিং ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। একদম 25 ওভারে 176 রান তুলে ফেলেছিল বাংলাদেশ দল। দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুজনেই বড় শট
খেলতে গিয়েই আসলে আউট হয়েছেন এবং সেঞ্চুরি মিস করেছেন। সাইফ হাসানের জন্য প্রথম সেঞ্চুরির সুযোগ ছিল, সৌম্য সরকারের জন্য চতুর্থ সেঞ্চুরির সুযোগ ছিল। তিনি দলের মধ্যে আসলে আসা যাওয়ার মধ্যে থাকেন জাতীয় দলে, তো তার জন্য এটা হয়তোবা আরও বেশি হতাশার, কারণ সাইফ হাসান যেহেতু ওয়ানডে দলে একেবারে নতুন, তার জন্য সামনে আরও সুযোগ রয়েছে। তিনি টি-20তেও ভালো করছিলেন, ওয়ানডেতেও আজকে ভালো একটা পারফরমেন্স উপহার দিলেন, তার জন্য সামনে আরও সুযোগ রয়েছে। কিন্তু সৌম্য সরকার জাতীয় দলে আসলে আসা যাওয়ার মধ্যে থাকেন, কখন তিনি আসবেন, কখন আবার কোনো একটা মানে পারফরমেন্সের জন্য আবার বাদ পড়ে যাবেন সেটা বলা কঠিন হয়ে যায়। এই মুহূর্তে আসলে তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন, লিটন দাস অনেকেই ওপেনিংয়ে তার জায়গাটায় পুশ করবেন, যার কারণে তার জন্য এই সেঞ্চুরিটা পাওয়া বেশ দরকার ছিল। এবং এই ওপেনিং জুটিটা পড়ে যাওয়ার পরে প্রথমে সাইফ হাসান আউট হলেন, এরপরে সৌম্য সরকার যখন আউট হয়ে গেলেন, এরপরে আমরা দেখলাম কিন্তু বাংলাদেশের সেই রান তোলার গতিটা কিন্তু ধীরে ধীরে কমে এসেছে। যেখানে শুরুর দিকে বাংলাদেশ দল ওভার প্রতি 7 করে রান তুলছিল, এরপরে আমরা দেখেছি 25 ওভারে 176 থেকে এরপরে 200 রান তুলতে আরও 7 ওভার বাংলাদেশের খেলতে হয়েছে, অর্থাৎ 24-25 রান তুলতেই বাংলাদেশ আরও 7 ওভার খেলেছে। এখন মোটামুটি দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্ত, নতুন ব্যাটসম্যান যেহেতু নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়, তারা একটু দেখে শুনে খেলার চেষ্টা করছেন এবং ওয়েস্ট ইন্ডিজও চেষ্টা করছে আসলে বাংলাদেশ দলের রানের যে লাগামটা সেটা টেনে ধরার। কেননা আমরা দেখেছি এই সিরিজের উইকেট শুরু থেকেই বেশ ট্রিকি ছিল প্রথম 2 ওয়ানডেতে, তবে আজকের উইকেটটা মোটামুটি বেটার মনে হচ্ছে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই বেশ স্কোর করতে পারছিলেন, সেটার জন্য সৌম্য এবং সাইফকে যেমন প্রশংসা করতে হবে, উইকেট থেকেও তারা সুবিধা পাচ্ছেন বলে মনে হয়েছে। যদিও দুই দল একেবারে আনচেঞ্জড 11 নিয়ে খেলছে, অর্থাৎ সেই ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু মানে স্পিনার ফ্রেন্ডলি, মাত্র একজন পেসার যাকে তারা গতদিন বল করায়নি, বাট আজকে সেই জাস্টিন গ্রেভস তিনি বোলিং করেছেন, খুব একটা সাফল্য তিনি পাচ্ছেন না। বাংলাদেশ দলে যেহেতু একজন পেসার রয়েছেন এবং বাকিরা স্পিনার, বাংলাদেশের বোলিংয়েও আসলে চ্যালেঞ্জটা অপেক্ষা করবে উইকেট দেখে, তাই আমাদের মনে হচ্ছে এখন শেষ পর্যন্ত এই স্কোরটাকে তারা কোথায় নিয়ে দাঁড় করায় বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, সেটাই দেখার অপেক্ষা। এই ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। নির্বাচনের দিনে গণভোট দাবি, ভোট পেছানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামাত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। এ ছিল সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আরশাদ ইসলাম। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।